সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8 তলা রাসেল ভাই, 8 তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয়, কাত হয়ে দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, ভাইকে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডেকে নিয়ে এসে দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলা ঘটে যাওয়ার পর থেকে তার আর একার মানে ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায়, ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে, যে ভাই এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট ইয়াতে আসি, স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতে যেতেই, তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতো। তো বাথরুমের দরজাটা পুরাটা খুলতেই পুরো আলো যখন, মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ, মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও, এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই, তোর এখানে আমি মাগরিবের নামাজের পর তোকে ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারে ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে, জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই যে লোকটা ছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো, আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নেবো, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ, মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা, তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে, সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে, মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, আফরিন আপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি, আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়।
রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ড গুলা ঘন্টার, এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায় এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন মিছিল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন, কালো কালার কফিন। ওকে, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া। এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন। আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ। আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয় নাই। পরে জানতে পারে, কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নো ওয়ে রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে এমিরেটসের সাথে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম, মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেজন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই। উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা সেটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতর গুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না, ওটা ফেলাই যাবে না। ওটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য এটা করছে কি, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু।
কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনা। কফিনটা তখন সরিয়ে পাশে ছাদে রাখা হয় এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। কান্না করছে, কান্না করা অবস্থায় বলে যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল। তার বাবা আমেরিকায় শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পেলাম না। একটু বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় তার সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। যেমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। তাই মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই। নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। আসলে আমি নিজে যে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আমি রাসেল ভাইকে কল করতে যাচ্ছি। আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি এবং সবাই থ্যাঙ্কস জানাচ্ছে আলিফকে চমৎকার এই স্টোরির জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন রানা শেখ। আমার মনে হয় যে শুনতে না দেবার কারণ হচ্ছে হয়তো আপনার অন্য কিছু মিস হয়ে যায়। সো আপনি বাসায় এবং স্টাডি ঠিকঠাক করেন তাহলে ডেফিনেটলি শুনতে দেবে। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সাথে আছেন, শ্মশানের ঘটনা শুনতে চান। আলমগীর হাসান মেহেদি আছেন রাজশাহী দুর্গাপুর থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাপ্পি। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন। মনজুরুর রহমান সেজান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MRH হাসিব। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সঞ্জয় রয় আছেন আমাদের সঙ্গে, নাইমুর রহমান আমাদের সঙ্গে, ইয়াসিন, সরফরাজ শাহিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয়। আলিফ ভাইকে ধন্যবাদ এরকম একটা ঘটনা বলার জন্য। রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজিজুল হক খান। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আকিব ইবনে সাইদ আছেন আমাদের সঙ্গে, আহসান হাবিব SRK আমাদের সঙ্গে আছেন, MD মোতাসিম বিল্লাহ যিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে, শেখ শান্ত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি শেখ তারিকুল ইসলাম, LP সজীব আমাদের সঙ্গে আছেন, সৈয়দা তহুরা বাড়ি আমাদের সঙ্গে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও অনেকে আছেন। প্রিন্স কাউসার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন AH আশিক ফরাবি আছেন। আমাদের সঙ্গে MD হৃদয় হাসান আছেন এবং তারা ছবি আপলোড করছেন, সবাই একসঙ্গে শুনছেন। নোভেলিস্ট আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাব্বির আদনান, মোহাম্মদ আবির হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও যে প্লাস রাহুল সহ আরো অনেকে। তো এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 12:30 একটা ছোট্ট সময় ব্যক্তিগত এবং পরে আবার ফিরে আসবেন আমার সঙ্গে যারা উপস্থিত থাকবেন। Tonight comes alive with Coming For. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:33 এই মুহূর্তে এবং আমি রাসেল আছির সাথে চলছে ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন অ্যান্ড ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি FM। চলছে ভূত FM এবং আমাদের সাথে একজন অতিথি আছেন যিনি আসলে বেসিক্যালি বড় হয়েছেন কুয়েতে এবং এখন বাংলাদেশে যে সময়টা আছেন সেই সময়টা একজন মালয়েশিয়া থেকে এবং একজন কুয়েত থেকে। তো তারা আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই, থ্যাংক ইউ আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, আমার একটা ছোট্ট কাহিনী শেয়ার করার জন্য। হ্যালো লিসেনার্স, আমি হচ্ছে হুসেন শেখ মোহাম্মদ। আমি বর্তমানে ট্রেনি পাইলট আরিয়ান এভিয়েশন ফ্লাইং স্কুলে। সো আমার সাথে রিসেন্টলি একটা ছোট কাহিনী হয়েছে যা আমি শুরু করতেছি। আমার আম্মু আর
ভাই এরা ইউজুয়ালি বাংলাদেশে আসে মানে ভেকেশনে এভরি ইয়ার 2-3 বার আসে। তো এবারও ওনারা আসছিল। ওনারা আসার পরে ওনারা একটু বেড়াতে যায় বাংলাদেশে মানে ভিতরেই। সো আমার আম্মু এবার ময়মনসিং গেছিল। তো আমার ভাই আমার সাথেই ছিল, যেহেতু আমি একা ছিলাম তো আমার ভাইকে রেখে দিয়েছিল আমার সাথে। সো আমরা বেসিক্যালি একই রুমে শেয়ার করি। আমি আমার বোনের বাসায় থাকি। তো এক সময় ইউজুয়ালি আমি বিকালে ঘুমাই না। তো ওই দিন হুট করে আমার কেমন জানি লাগতেছিল, আমার সমস্যা হচ্ছিল, মাথা ব্যথা করতেছিল। এন্ড দেন ওই দিন আমি বিকালে ঘুমাই গেছিলাম। তো আমার দেখা গেল যে আমার ভাইও আগে ঘুমাই গেছিল, ওই পাশেই আমি শুয়েছিলাম। সো আমার ভাগ্নি আছে যে নাকি 2 years old, অনেক দুষ্ট। তো অনেক দুষ্টুমি করে। তো ও আমার রুমে ঢুকলো। তো আমার ড্রেসিং টেবিলে আমার একটা সানগ্লাস ছিল, একটা চশমা ছিল। তো ওটা চশমা নিয়ে খেলা করতেছিল। তো আমার পাশে যে ভাই শুয়েছিল, আমার ভাই বলল, এই তোমার চশমা নিয়ে খেলা করতেছে, তুমি নিয়ে ইউসারকে একটু রুমের বাইরে রাখো। তো আমি উঠলাম, আমার ভাগ্নির হাত থেকে চশমাগুলা নিলাম, ড্রেসিং টেবিলে রাখলাম, ইউসারকে আমি রুম থেকে মানে একটু বাইরে করলাম। তো দরজা লাগাই দিলাম, লক করলাম। তারপর আমি এসে আবার ঘুমাই গেছি। সো আমি মানে হাফ ঘুমানো অবস্থায়, তো কিছুক্ষণ পর অ্যারাউন্ড 10 সেকেন্ড পর আমাকে আবার নক করলো। নক করার পর আমার ভাই আসলো। ভাই এসে আমাকে একটা কাগজ হাতে ধরাই দিল। তো বললো যে এই কাগজটা কালকে যে জমা দিতে হবে একটা অফিসে। তো আমি তো মানে ঘুমের অবস্থায় ছিলাম, তো ওই হালকা গ্লিম্পস দেখছি। সো হালকা কনসিয়াসনেসে ছিলাম। তো আমি খুলে কাগজটা নিয়ে আবার শুয়ে গেছি। তারপর শোয়ার পর আমার দেখি যে লাইট অন করছে আমার ভাই, তারপর ও মোবাইল নিয়ে একটু বসছিল। তারপর আমি যখন এক সাইড থেকে আরেক সাইড ফিরলাম, দেখি আমার বিছানায় কেউ নাই, খালি ছিল। তখন আমার মাথায় একটু খটকা লাগলো যে আমাকে তো কেউ বলছিল যে তোমার চশমা নিয়ে খেলতেছিল, একটু চশমাটা রেখে দাও। ওই মুহূর্তে আমি একটু শকে ছিলাম। তো আমি কাউকে শেয়ার করি নাই। তার 2 দিন পর আমি শেয়ার করলাম, আমি আমার বোনের সাথে শেয়ার করলাম এই স্টোরিটা। তো আমার বোন বলল যে এটা কিন্তু হ্যালুসিনেশন না, এটা বাস্তব হতে পারে। এরকম আগে ওনাদের সাথে কাহিনী হয়েছিল। সো ওদের কাহিনী যেটা ছিল ওটা আমি এখন সঠিক বলতে পারবো না। আমি আবারও আসবো ইনশাল্লাহ সামনে এটা শেয়ার করতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে যারা লিখতে চান, যারা আমাদেরকে ইমেইল পাঠাতে চান, অনেকেই বলছেন যে তাদের কাছে ইন্টারেস্টিং স্টোরিজ আছে, সেটা অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuti.fm, which is bhwtfm@radiofuti.fm। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.futi and www.facebook.com/bhutfm.rafi। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সেকেন্ড ঘটনাটা হচ্ছে নোয়াখালীর এটা। আসলে খুব বেশি বড় ঘটনা এটা না, কিন্তু একটু মজার ঘটনা আর কি। মজার বলতে হচ্ছে যে নিজের সাথে এক্সপেরিয়েন্স করা, একটা না দুইটা না, অনেকগুলো মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। তো যেই ছেলেটার কথা বলবো তার নাম নেসার আহমেদ আর কি। উনি কোরআনে হাফেজ প্লাস আলিম পাস করেছে আর কি 1993 সালে। আচ্ছা। তো আলিম পাস করার পর তো এলাকায় যায়, এলাকায় কয়েকদিনের জন্য বেড়াতে যায় আর কি। তো বেড়াতে যাওয়ার পরে সেখানে এলাকার লোকজন তাকে সবাই খুব ভালো জানে, আর তিনি এক বাবার এক ছেলে। তো ইচ্ছা করেই বাবা ছেলে মেয়েকে এসে আর কি মাদ্রাসায় পড়ায় আর কি। তো তার এক্সপেকটেশন, তখন আবার চলে আসছে, আপনার রমজানের সময় চলে আসছে। তো তখন রমজান হতো শীতকালে 93 সালে, তো জানুয়ারি মাসের দিকের ঘটনা আর কি। আচ্ছা। তো রমজানের আগে দিয়ে তার টার্গেট ছিল যে তিনি তাদের এলাকার যে নিজের মসজিদ আছে সেখানে তারাবি নামাজ পড়াবে আর কি। কারণ ওই মুহূর্তগুলাতে ওই মসজিদগুলা এরকম ইয়াং ছেলে টেলে খোঁজে যারা তারাবি নামাজ পড়াবে, কোরআন শরীফ পড়ে। তো ওনার ওই পরীক্ষা মানে রমজানের জন্য বেশ প্র্যাকটিসও করেছিল সে। তো রমজানের ঠিক 2 দিন আগে মসজিদে নামাজ পড়তে যায়। তো ঈশার নামাজ শেষ করার পরে
বেরোতে বেরোতে সবাই উনি জানতে পারলো যে ওই মসজিদ কমিটির লোকজন তাকে আর সিলেক্ট করেনি, দুজন লোক আগেই রেখে দিয়েছে। আচ্ছা। তার খুব ইচ্ছা ছিল যে সে নিজের এলাকায়, এটা একটা প্রাইডের বিষয় তার জন্য, যে আমি নিজের এলাকায় নিজের মসজিদে তারাবি Right. নামাজ পড়াবো। লোকজন বলবে কথা যে ও পড়াচ্ছে, আর ওর তিলাওয়াত খুব সুন্দর। আচ্ছা। তো হঠাৎ করে সেদিন এক বড় ভাই, তো সেই বড় ভাই আসলে রাসেল ভাই, ওই বড় ভাইকে সে আগে একবার দেখেছিল এলাকায়। তো মসজিদ থেকে বের হওয়ার সময় বলল যে তোর তিলাওয়াত তো মাশাআল্লাহ খুব সুন্দর। ওই ভাইও এরকম দাঁড়িয়ে আছে আর কি, ইয়াং, বলে যে তোর তেলাওয়াত তো মাশাআল্লাহ খুব সুন্দর, যেহেতু এখানে হইলো না তুই এক কাজ কর, যেদিন চাঁদ উঠবে মানে যেদিন রোজা কনফার্ম হবে, তারাবির নামাজ হবে, তার আগের দিনই চেষ্টা করিস যে কালকেই চলে যাওয়ার জন্য ইয়াতে একটা মসজিদ আছে ওর বাসার থেকে 2 কিলোমিটার দূরে, এই মসজিদে যাওয়ার জন্য, এবং একটু আর্লি যাইস, সন্ধ্যার আগেই যাইস। তো তার কাজকর্ম, বাড়ির কিছু কাজকর্ম শেষ করে, তো হাউস হোল্ডে কিছু কাজ থাকি, তো শেষ করে সে সন্ধ্যার মাগরিবের নামাজের আগেই পৌঁছে যায় ওই মসজিদে। তো মসজিদে যাওয়ার পথে একটা ছোট ঝোপ পড়ে, ঝোপটা ক্রস করার পরে ঝোপটার আগে রাস্তা এরপর আর কিছু ঢুকতে পারে না মসজিদ পর্যন্ত। ওই ঝোপঝাড়টা শেষ করে একটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি ক্রস করার পর মসজিদ। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে মসজিদটার চারিপাশে রাসেল ভাই কবর আর কবর, মসজিদটা ঠিক মাঝখানে আর চারিপাশে কবর। খুব ছোট এলাকা, খুব ছোট জায়গা না, আবার খুব বড় জায়গা না। মসজিদটা যে জায়গায়, মসজিদটা মাঝখানে, এবং মসজিদটা যে খুব আহামরি বড় তাও না। মসজিদটার ঠিক পিছনে হচ্ছে একটা টিনের শেডের ঘর। তো ওই এলাকায় যেহেতু দেখা করতে আসছে, এবং মসজিদে যাওয়ার আগে কবরস্থানের যে কবরের উপরে ট্যাগ গুলা যখন চোখে পড়ে, ট্যাগ গুলা কোনোটাই বাংলায় লেখা না, সব আরবিতে, সব অ্যালফাবেট আরবিতে লেখা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, নামগুলা খুব অদ্ভুত। নামগুলা সাধারণ মুসলিমদের মতো নাম না। উনি প্রথমে বোঝে না, উনি যায় যে ইমামের সাথে দেখা করে চলে যাব, মসজিদটা খুব সুন্দর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তখন ওই মুহূর্তে মাগরিবের আজান দেয়, এবং বলে যে আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে হচ্ছে সেই জিনিসটা যে আজানটা এত সুমধুর, মনে হচ্ছে মদিনার কোনো মসজিদের আজান। আচ্ছা। তো সে রাজি হয়ে যায়। তো হঠাৎ করে ঢোকার সময় এক লোকের সাথে তার দেখা, লম্বা চড়া এক লোক, সাধারণ মানুষ, বলে যে ভাই এখানে ইমাম সাহেব কি আছেন আশেপাশে? বলে কি এখন তো মসজিদে আজান হয়ে গেছে, আপনি আমার সাথে আসেন, আমি আপনার সাথে কথা বলি, আমি মসজিদের ইমাম। একটা লোকের সাথে দেখা, যে লোকটা, ওই লোকটা তাকে পাশে 3 শেডের রুমে নিয়ে যায়, বলে যে আপনার বাড়ির থেকে প্রতিদিন আপনি মাগরিবের পরে রওনা দিয়ে বা আগে চলে আসলে আপনার যেহেতু কাজ আছে, আপনি এক কাজ করেন না, রমজানের ওয়াক্তটা এখানে থাকেন, 27 রমজানের দিন বা পরের দিন 28 রমজানে চলে গেলেন বাড়িতে, বেশি দূরেও তো না, এখানে থাকলেন, সমস্যা কি, তো মাদ্রাসায় থেকে অভ্যস্ত। বলে ঠিক আছে, আপনার বুদ্ধিটা খারাপ দেন নাই, আমি এখানে থাকবো। তো জিজ্ঞেস করা হয়নি যে এখানে আরবিক অক্ষরগুলাতে মৃত্যু সনগুলা কেন 300 থেকে 400 বছর আগে। কবরগুলা, ছোট ছোট কবরগুলো মানে আমাদের 200 বছর আগের, এরকম আর কি। এরকম এলাকায় আগে জিকির হয় না এই এলাকাটার কথা, কিন্তু ওই ভাই তাকে এই এলাকাটার কথা বলছে, যেভাবে বলছে ঠিক সেভাবেই গেছে। খুব জাহামরি লোকজন কথা বলতো, বা যদি কোনো কিছু অ্যাবনর্মাল ঘটতো মানুষজনের কানে কানে তো সে পৌঁছে যেত, কিন্তু তার এরকম কখনো কোনো নেগেটিভ কথা, এখানে আসছে ঠিক আছে। তো বাড়িতে যায়, বাড়িতে বাবা মাকে বলে এখানে একটা মসজিদ আছে, ওখানে চলে যাবো। তো বাবা বলে কোন মসজিদটা? বলে যে মসজিদটা এই জায়গায়। তো মসজিদের নামটা সে প্রপারলি খেয়াল করতে পারে নাই দেখে, আর বাবাকে যে বলতে পারে নাই। মসজিদটা হাইয়েস্ট 800 to 900 স্কোয়ার ফিট হবে, এতটুকু একতলা মসজিদ আর কি। সে বাড়িতে যায়, পরের দিন চাঁদ দেখা যায়। তো সেদিন প্রথম তারাবির জন্য সে মাগরিবের নামাজের পর ওই মসজিদ পর্যন্ত চলে যায়। তো তার সাথে কিছু জিনিসপত্র ছিল, ব্যাগট্যাগ ছিল, কিছু খাওয়া দাওয়া ছিল, জগ, কলসির মতো নাকি জগ আর কি, পানি খাওয়ার জগ টগ, কিছু বাসন কাসন ছিল। তো রিক্সা থেকে নামার পরে ওই যে ঝোপটা ক্রস করার জন্য তার একটা হেল্প দরকার ছিল, তো পিছনে তাকাতে দেখে রিক্সাটাও চলে গেছে ওখান থেকে। তো সে কোনো মতে টেনে হেঁচড়ে কোনো মতে নিচ্ছে, আর ব্যাগটা অনেক ওজন ছিল, কোনো মতে নিচ্ছে। নেওয়ার সময় একটা লোকের সাথে দেখা, লোকটার বয়স হবে কমপক্ষে 75 থেকে 80। লোকটা বলে আমি কি আপনাকে হেল্প করতে পারবো? বলে আচ্ছা ঠিক আছে, আমার হাতে তো অনেক কিছু, আপনি এই হালকা জিনিসটা ধরেন, একটু ধরলেই হবে। তো জগের যে জিনিসটা, তাকে ওই ব্যাগটা দিল। তো সে হেঁটে হেঁটে ওই মসজিদের কাছে যেতেই বলে যে আপনি মসজিদ পর্যন্ত যান, আমি আসছি, বেশি দূরে না, তো আপনি এখন তো যেতে পারবেন। তো তার হাতে দিয়ে একটা আঙ্গুলের মধ্যে ওই ছালার বস্তাটা আটকে দিয়ে
সে একটু আগাতে গিয়ে বললো যে দেখি ওনাকে ধন্যবাদ দিব, মাথা ঘুরতে দেখে যে একটা কবরের মধ্যে একটু আলোকিত কবর, এবং ওই লোকটা কবরটার ভিতরে ঢুকে গেল নিজের চোখের সামনে দেখলাম এটা। চোখের সামনে। আচ্ছা, তখন মাত্র ওই মাগরিবের আজান পড়ে গেল, মাগরিবের আজান পড়ে এশার আজান পড়ে গেল ওই মুহূর্তে। মানে এই লোকটা অন্ধকারের মধ্যে একটু আলোকিত হয়ে গেল জায়গাটা, এবং লোকটা কবরের ভিতরে ঢুকে গেল। তার খুব অবাক লাগলো, আরে এটা আমি কোন জায়গায় আসলাম। কোনো মতে টেনে আল্লাহর নাম নিতে নিতে ওই টিন শেডের ঘরে কোনো মতে একটা কোনায় তার জিনিসগুলো রেখে দৌড়ে গেল মসজিদে। তো অজু করবে, যে পুকুর ঘাটে মসজিদের পেছনে কবরস্থানটার সাথে একটা ছোট্ট পুকুর, অজু করার জন্য পুকুরে গেছে। যে আমি পা দিচ্ছি, মনে হচ্ছে যে এমন পরিষ্কার পানি, এই পানিগুলো মানে খাওয়ার পানি, এটা দিয়ে অজু করছি। পুকুরের পানি কিন্তু চাইলে রাস্তাতে আপনি বুঝবেন কিরকম, এত পরিষ্কার টলটলে পানি, যে মুখ কুলি করছে, যে মুখের মধ্যে মিষ্টি পানি এরকম। সে আবার ওই অজুখানাতে ব্যাক করে মসজিদে ঢোকে। তো ঢোকার সময় 4 ওয়াক্ত এশার সুন্নত নামাজ পড়ে, এবং 2 রাকাত শুকর নামাজ পড়তে পড়তেই দেখলে যে প্রথম কাতার আস্তে আস্তে সব কাতার ভরে গেল মসজিদের মধ্যে, মানুষজন চলে এসছে। তো হুজুর প্রথমে এশার নামাজ পড়ানোর পর তাকে বলেছে তারাবি স্টার্ট করো। সে তারাবি নামাজ পড়ালো, 20 রাকাত তারাবি নামাজ শেষ করে ভিতর নামাজ হলো। ভিতর নামাজ হওয়ার পর সবাই বের হয়ে যাচ্ছে। সেও ওই দিন তাড়াতাড়ি প্রথম দিন তো বের হয়ে তার মাল সামানাগুলো ঠিক করে রাখবে, সামানাগুলো ওই রুমে গিয়ে গুছাবে। তো সবার সাথে সেও বেরোচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা সবাই বের হয়ে গেল এবং কেউ কোথাও গেল না, সবাই সবার নিজেদের কবরে ঢুকে গেল এটা চোখের সামনে চোখের দেখেছেন। সামনে। এবং ইমাম সাহেব নিজে ইমাম সাহেব তখনও মসজিদ থেকে বের হয় হাফেজ সাহেব নিজে আপনাকে এই ঘটনাটা বলেছেন। নিজে দেখলেন যে প্রতিটা মানুষ যারা তখন নামাজ পড়লো তারা সবাই নিজ নিজ কবরে ঢুকে গেল। আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। উনি বলছে যে আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। রুমের ভিতরে থরথর করে কাঁপতে লাগলাম। আমার কাঁপুনি দেখে সামনে ইমাম সাহেব এসে জিজ্ঞেস করলো, দেখলা তো, তুমি কোনো সমস্যা ফিল করছো নাকি? বলে যে আমি যা দেখলাম তা কি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? বলে তুমি যা জানো আমিও তা জানি। বলে যে আমারও কবর পাশে। এটা শোনার পর ওনার মাথাতে আর, আমারও কবর পাশে, আমিও তোমার সাথে থাকবো না, তোমাকে এখানে একা থাকতে হবে, আমারও কবর পাশে। তুমি যে জায়গায় আসছো সে জায়গায় 27 দিন নামাজ পড়ে 28 দিন চলে যাবা। উনি বলে যে না, এখানে আমার থাকা সম্ভব নয়, তুমি যেও না, নামাজ পড়ে যাও, ভয়ের কোনো কারণ নেই, তুমি হাতে জনেছ, তুমি কেন ভয় পাবো। পরবর্তী দিন নামাজ পড়ায়, 3য় দিন নামাজ পড়ায়, 4র্থ দিন নামাজ পড়ায়, এবং তার চোখের সামনে এরকম সবাই কবরের ভিতরে ঢুকে যায়। তো সে বলে, আলিফ ভাই, আমি আসলে ওই যে কয়দিন ওখানে নামাজ পড়িয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি ওই কবরের বাসিন্দাদের ইমাম ছিলাম, কবরের বাসিন্দাদের জামাত পড়িয়েছিলেন। শেষে 27 দিন পর্যন্ত পড়িয়েছে, এবং এই 27 দিন তাকে কে খাবার দিয়ে যেত কেউ জানতো না। তার দরজার মানে ইফতার, তারপরে সেহেরি, এগুলো সবসময় রেডি থাকতো, তার কিছু রান্না করতে হতো। প্রথম দিন সে রান্না করতে গেছে, আপনার গেটের সামনে খাওয়া দাওয়া রেডি পেয়েছে। 27 দিন পর্যন্ত তার কোনো প্রবলেম হয়নি, এবং সে বলেছে যে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক পবিত্র জায়গায় ছিলাম। প্রথম 5-6 দিন তার কাছে খুব ভয় লেগেছিল, তারপর ঠিকঠাক হয়ে গেছে, খুব নর্মাল ছিল। 27 মানে 28তম দিনে সে যখন ব্যাক করে, তখন তাকে একটা লোক ওখানে আতর গিফট করে ঈদ উপলক্ষে। সেই আতরটা সে কখনো ইউজ করে না রাসেল ভাই, এখনো পর্যন্ত রেখে দিয়েছে। এটাই ছিল ঘটনা। রাসেল ভাই পরে তো বাসায় চলে আসে। এরপরে সে কোনো খারাপ কিছু, মানে ওই 27 দিন যে খুব খারাপ জিনিস ফিল করেছে তাও না। সেই মসজিদ পর্যন্ত সবাইকে দেখতো, মসজিদের নামাজ হওয়ার পরে আর কাউকে কিছু দেখতো। অন্যান্য ওয়াক্তের নামাজগুলোতে কোনো মানুষ আসতো না রাসেল ভাই, তারাবির ওয়াক্তে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। এস এম জুবাইর ইসলাম, সাজাদ আল শাফিন আমাদের সঙ্গে আছেন শাহজাদপুর থেকে, সঞ্জয় সরকার আছেন আমাদের সঙ্গে, শাহেদ আহমেদ আছেন, সাজাদ আল শাফিন আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি। সঞ্জয় সরকার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আশিক আমাদের সঙ্গে আছেন, বিষয় বণিক, এছাড়াও আছেন এমডি মুস্তাকিম, মোহাম্মদ ইয়াসির আরাফাত আমাদের সঙ্গে আছেন। 2012 সাল থেকে তিনি শোনেন এবং আমাদের সঙ্গে তিনি এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ কাজী ইলিয়াস সাকিব, এছাড়াও আছেন আরো অনেকে। ইমরান নাজির 2010 সাল থেকে সব এপিসোডই তার শোনা। ইমরুল রিফাত আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন
দেখতে পাচ্ছি ম্যাথস বয় ইমন, টিসিবি তামিম আমাদের সঙ্গে আছেন, অস্থির হচ্ছে লিখেছেন। জুবাইর রহমান প্রিন্স আমাদের সঙ্গে আছেন, জিলান হাসনাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়াসিফ আহমেদ বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খান রুবেল, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এই মুহূর্তে আপনি যদি চলে আসতে চান তাহলে চলে আসতে পারেন। আমাদের দুটো পেজ রয়েছে, যে পেজ দুটোর একটি হচ্ছে www.facebook.com/radio.foodk and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও শ্রাবণ ইসলাম সাহেব আমাদের খুলনা বিএল কলেজ থেকে আছেন, নাবিল খান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিটায়ার্ড রাজু আহমেদ রাজ। এছাড়াও আমাদের সঙ্গে তারেক আল সালাম তোহা আমাদের লিখছেন, আলিফ ভাইয়ের ঘটনাগুলো খুব ভালো হয়। মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং অ্যাপ দিয়ে শোনার মজাই আল্লাহ সেটা তিনি লিখেছেন। এমডি আসলুজ্জামান মিঠুন আমাদের সঙ্গে লিখেছেন চতুর্থ যে ঘটনাটি সেটি খুব ভালো লেগেছে। এমডি শামসুদ্দিন আমাদের সঙ্গে আছেন, দুটি ঘটনাই অনেক ভালো লেগেছে। আলিফ ভাইয়ের ঘটনার কথাই বলছেন নিশ্চয়ই। ইস্তিয়াক শুভ আমাদের সঙ্গে আছেন, তাসফির আফনান। আলিফ ভাইয়ের পিক কোনটা? ওকে, আলিফ ভাই তো মাঝে মাঝে দাঁড়িয়ে আছেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজন মিয়া, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মারুফ, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আবু বকর সিদ্দিকী আছেন, মেহেদি নেওয়াজ হাসান আমাদের সঙ্গে আছেন এমডি সাহিল আলী, এছাড়াও আরো অনেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, এখন চলে যাব আবারও ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে ফিরে আসবো। তার আগে জানিয়ে দিই যে আমাদের সাথে যদি আপনি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা প্রয়োজনে যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর যা আমাদের দুটো পেজ, সেই পেজ আপনি ভিজিট করতেই পারেন। চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো একটু পরেই। স্টে টিউনড ফর ইওর ফুডকি এফএম এন্ড ডু ফুডকি। ভূত Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও ফুডকি এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 12:53। আর আমার সঙ্গে একজন অতিথি এই মুহূর্তে এসে উপস্থিত hয়েছেন। তার পরিচয় আমি দিব, তার আগে একটু বলি যে আমাদেরকে যদি ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm, which is bhutfm@radio.fort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে, বা আপনার ঘটনা লিখেও পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.russell। এবং আমাদের ভূত এফএম এর পেজে আজকের সবার ছবি আপলোড করা রয়েছে, আর আমাদের যে রেডিও ফুডকির পেজ সেখানে একটা পোস্ট রয়েছে। আপনারা চাইলে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার দিতে পারেন। রাস্তায় প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, সবাই যাওয়া আসা করছেন। এখনো পর্যন্ত যেন ঢাকা ঘুমিয়ে পড়েনি, এবং এখনো পর্যন্ত মনে হয় গরম। আকাশে প্রচুর মেঘ দেখেছিলাম যখন ঢুকি এখানে, এখন কি অবস্থা জানি না, যে কোনো সময় বৃষ্টিও নেমে যেতে পারে। আর আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি এসেছেন মালয়েশিয়া থেকে, এবং তিনি আমার খুব খুশি যে খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে ছুটিতে এসেছেন। তার মাঝখানে তিনি কন্ট্যাক্ট করেন এবং তিনি বলেন যে নাও আই এম ইন বাংলাদেশ, তো ইনভাইট করতে সো আমি আর দেরি করিনি, দেখে ফেলেছি। এবং তার বাংলায় সমস্যা থাকার পরেও তিনি এখানে এসেছেন এবং তিনি তার ঘটনাটা শেয়ার করবেন আপনাদের সাথে। এই জন্য আমি অনেক খুশি। তো আমি তার কাছ থেকে তার জীবনের ঘটনাটা শুনে প্রথমে জানতে চাইবো নাম এবং পরিচয়, তারপরে আপনার ঘটনায় যাবো। আমার নাম মোহাম্মদ জুয়েল। আমি কুয়েতে সেটা হচ্ছে। তো আমার সাথে রিসেন্টলি যেটা ঘটেছে সেটা হচ্ছে ব্যাক ইন 2016। তো সেপ্টেম্বরের টাইম, তখন আমাদের হচ্ছে সেমিস্টার ব্রেক চলে। তো আমার যে হাউসমেট দুজন, তো ওরা ছুটিতে চলে যায়। তো একজন চলে যায় সৌদি আরব ওর ভিসার প্রবলেমের কারণে।
আমি বাসায় একা তখন। আম, তো একদিন হঠাৎ আমার ফ্রেন্ড বলতেছে দেন আমি তোমার বাসায় থাকবো তোমার সাথে, তো প্রবলেম আছে? আমি বললাম না, প্রবলেম নেই, তুমি থাকতে পারো। সো ও আমার সাথে রাতে হলো আমার বাসায়। তো আমরা মুভি দেখতেছিলাম। তো প্রায় রাত বাজে 3টা। তো আমাকে বলতেছেন তুমি ঘুমাবো? আমি বলছি না, আমি এখন ঘুমাবো না। তো আর পরে ঘুমাবো, হতে পারে ফজরের পরে। তুমি যদি ঘুমাতে চাও তুমি রাশাদের রুম ইউজ করতে পারো, আমি আমার রুমে পরে ঘুমাবো। তো স্বাভাবিক ও নিজের আর আমার ফ্রেন্ডের রুম, যে রাশাদ, ওর রুমে চলে যায়। তো 10-15 মিনিট পরে ও বেরিয়ে এসে আমাকে বলতেছে আমাকে চিমটি কাটতেছো কেন? আমি বললাম দেখ, আমি যেভাবে বিন ব্যাগের মধ্যে শুয়ে আছি, আমার পজিশন নাই যে আমি এই পজিশন থেকে উঠে আসবো। সো কি করে সম্ভব আমি চিমটি কেটে লাইক উইদিন 2 সেকেন্ডের মধ্যে আমি আমার রুম থেকে বেরো আসবো? তো আমি বললাম কিছু না, তো তুমি রুমে চলে যাও। তো আবার সে 10 মিনিট পর আসে। আসার পর বলে দেন আহ, আমাকে আবার তুমি চিমটি কাটছো। আমি বললাম, তোমার সাথে মজা করতেছি না, তুমি ঘুমায় যাও, পরে আর নাহলে এখানে বসো। তো আমি বলছি, ও পরে কিছুক্ষণ পরে বলতেছে না আমি এখানে থাকবো না, তো আমি আমার বাসায় চলে যাবো, তো তুমি বাসায় চলো। আমি বলছি ইম্পসিবল, দেন আমি এখন আবার ব্লক এতে যাবো, আবার বাসায় আসবো না। আর তুমি যাই ফিল করতেছো, আর একটু পরে ফজর আজান দিবে, তো আমার সাথে বসে থাকো। তো এটা ছিল ওর সাথে যেটা ঘটেছে আমার বাসায়। তো আস্তে আস্তে আমরা, যে আমার হাউসমেট ওরা চলে আসছে, তো আমরা আস্তে আস্তে মানে আরো কিছু ফিল করা শুরু করি বাসায়। দেন মাঝে মধ্যে মনে হচ্ছে বাসায় কেউ আছে, আমরা 3জন ছাড়া হাঁটাচলা করতেছে বাসার মধ্যে। তো আরেকটা যেটা ঘটনা হয়ে যায় বাসার মধ্যে, সেটা হলো সকালবেলা আমি স্বাভাবিক ইউনিভার্সিটি চলে যাব। তো ইউজুয়ালি আমরা ওয়াশিং মেশিনটা লাইক আজকে আমি ইউজ করবো বা নেক্সট ডে 2 দিন পর আরেকজন ইউজ করবো, এভাবে আমরা রুটিন করে রেখেছি। সো আমি যখন ক্লাসে চলে যাব, তো আমি আমার মেশিনের মধ্যে কাপড়গুলো রেখে চলে যাই, মেশিন অন করে। আমি বাসায় ইউনিভার্সিটি ক্লাস শেষ করে প্রায় 8টা-9টা বাজে আসবো বাসায়। তো আসার পরে দেখি আমার কাপড়গুলা মানে ফ্লোরের মধ্যে পড়া, মেশিনের মধ্যে না, মেশিনে আমার ফ্রেন্ডের কাপড়। তো আমার যে ফ্রেন্ডটা, ও আমার পাকিস্তান থেকে। তো আমি ওর সাথে কিছু নিয়ে ঝগড়া হয়েছিল, তো আমি ওর সাথে এমন কথা বলি না। তো আমার যে ফ্রেন্ড ইন্ডিয়া থেকে, তো ওকে আমি বললাম দেন আচ্ছা আমি কাপড় সকালে দিয়ে গেছি মেশিনের মধ্যে, ও আমার কাপড়গুলো ফেলে দিয়ে ওর কাপড় কেন মেশিনে রাখছে? তখন ও আমাকে বলতেছে তাই আচ্ছা ও বাসায় নেই, আসুক আমি জিজ্ঞেস করবো। তো আসছে বাসায়, আসার পর ওকে জিজ্ঞেস করলাম দেন আচ্ছা আমার কাপড় ফেলে দিছো কেন? তো ও বলতেছে দেন আমি কোনো কাপড় ফেলি না, আমি যখন মেশিন ইউজ করতেছি দেখি তোমার কাপড় অলরেডি ফ্লোরে। আমি বলতেছি আমি তো ফ্লোরে রেখে যাইনি, কারণ কি আমি এগুলা মেশিনের মধ্যে ছিল। তো তো আমাদের দুজনের মধ্যে ঝগড়াটা একটু বেড়ে যায়। তো আমি বলছি, তো হঠাৎ করে আমরা খেয়াল করলাম যে আমাদের বাসায় 2টা সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা। তো পরে তো আমরা জিজ্ঞেস করলাম দেন সিসিটিভি 2টা কি জন্য আর ইনঅ্যাক্টিভ। তো আমরা ওনাকে নেক্সট টাইম জিজ্ঞেস করে আচ্ছা বাসায় কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা কিছু বা এই কারণে তো সে বিজি থাকার কারণে অ্যাভয়েড করে গেছে। তো পরবর্তী আমরা আর জিজ্ঞেস করিনি। তো আমরা অ্যাজ ইউজুয়াল, কারণ প্রবলেমগুলো এত বেশি হচ্ছে না, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। তারপর আরো কিছুদিন যাওয়ার পর যেটা বাসায় হলো, যেটা পুরাই অস্বাভাবিক জিনিস, আমি আর আমার ফ্রেন্ড যে ইন্ডিয়া থেকে রাশাদ, ও ওর রুমে টিভি শো দেখতেছে, আমি আমার রুমে টিভি শো। তারপর প্রায় আসাম ওর ফ্রেন্ডের বাসায় চলে যায়, কারণ কি এটা ছিল উইকেন্ড। তার তো প্রায় রাত 2টা-3টা হবে। তো আমি আমার টিভি শো প্রায় শেষ হয়েছে, তো আমি আবার স্মোক করি। তো ভাবছি দেন আসামের কাছ থেকে আমি সিগারেট নিয়ে নেবো যদি বাসায় আসে। তো হঠাৎ দেখলাম মেন দরজাটা খোলার সাউন্ড পেলাম। তো আসাম যেভাবে বাসায় আসে, দরজা অনেক জোরে খুলে, বন্ধ করার সময় জোরে বন্ধ করে, প্লাস রুমেও আসে, লিভিং রুম দিয়ে চলার সময় একটু জোরে চলে। ও চায় কি সবসময় যারা নিচে ফ্লোরে যারা আছে তাদের যে একটু প্রবলেম হয়। আচ্ছা। তো পরে রাসেল ভাই যেটা হলো, আমি 10-15 মিনিট পরে ওর রুমে যাই, আর আমার টিভি শো প্রায় শেষ। তো যখন ওর রুমে যাই দেখি ওর রুমে নাই। তো আমি বললাম ও আসলো মাত্র 10 মিনিট হচ্ছে, ও 10 মিনিটের মধ্যে আবার বের হলে যদি হতো তাহলে সাউন্ড শোনা যেত। তো আমি গেলাম রাশাদের রুমে, যে জিজ্ঞেস করলাম রাশাদ আসাম আসছিল না? বলে হ্যাঁ আসছে তো রুমে। আমি বলতেছি ওর রুমে না। বলছে কি করে সম্ভব? তো আমি বলি তুই শব্দ শুনছো? তো বলছে হ্যাঁ আমি শব্দ শুনছি। তাহলে আমার সাথে তুই লাইক
যোগ করার দরকার নেই, ও রুমে আছে, আমি দেখি। রুমে যাই দেখি ও দেখে ও নাই। তো আমাদের দুজনের মাথার মধ্যে ঘুরতেছে আমাদের বাসায় যেসব হচ্ছিল আমাদের সাথে, এটা কি ওইটা নাকি। তো ও চুপচাপ করে ভয় পেয়ে গেছে, ও বলতেছে আমি শুয়ে যাবো, আমি ইম্পসিবল, আমি এখন জেগে থাকবো না। তো ও শুয়ে গেছে, আমি আমার রুমে চিন্তা করতেছি হচ্ছেটা কি। সকালে আসাম আসলো, আসার পর ওকে জিজ্ঞেস করলাম দেন আচ্ছা তুমি কি কালকে রাতে বাসায় আসছিল, বলে আমি বাসায় আসছি তোমাদের সামনে এখনই। তো ওকে বললাম দেন তাহলে বাসায় আসছিল কে, কারণ তুমি যেভাবে আসো দরজা খোলার ওই সেম ওইটাই। তো হঠাৎ করে আবার বলতেছে আচ্ছা আমাদের আবার একটু আসলে সিরিয়াস নেওয়া দরকার জিনিসগুলো, কারণ কি বারবার হচ্ছে। এর মধ্যে রাসেল ভাই আবার, যেটা কিছুদিন আগে হয়েছে প্রায় লাস্ট নভেম্বরে লাস্ট ইয়ারে, তো আমি লেট নাইটে বাসায় আসি প্রায় 3টা-4টা বাজে। তো আসাম ওর রুমে, আর রাশাদ ইউজুয়ালি যদি ও বাইরে যায় ম্যাক্সিমাম 1টা বাজেও বাসায় চলে আসে। সো আমি বাসায় আসি দেখি রাশাদ ওর রুমে নাই। তো আমি আসামকে বললাম আচ্ছা রাশাদ বাসায় নেই, ওখানে এত রাত 3টা বাজে আসেনি কেন, ওকে কল দাও। তো বলছে কল দেওয়ার দরকার নেই, হতে পারে মানে অ্যাসাইনমেন্ট করতেছে, ফ্রেন্ডের বাসায় আছে, চলে আসবে। তো সকালে উঠে রাশাদকে জিজ্ঞেস করছে রাতে 3টা বাজে তুমি কই ছিল, তো ও বলতেছে আমি তো ঘুমাচ্ছিলাম রুমে। বাট ওটা শোনার পর আমরা দুজনে মানে অনেক ভয় পেয়ে যায়, শক্ট হয়ে যায়। দেন রাতের বেলা তুমি তো রুমে ছিলে না, আমরা দুজন তোমার রুমে গেলাম, তোমাকে দেখলাম না, আর তুমি বলছো তুমি রাতের বেলা রুমে ঘুমাইছিলে। সো এরকম কিছু আর কি আমাদের বাসার মধ্যে হচ্ছিল। আর এখন তারপরে কিন্তু আমরা বাসা চাই নাই, কারণ কি আমাদের প্রবলেম গুলো হচ্ছিল না আর কি, মানে আমাদের ওই যে বলে না যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থাকলে বা কোনো প্রবলেম করে জিনরা, তো আমাদের প্রবলেম হচ্ছে না। তো আমরা বলতেছি যে, ঠিক আছে আমরা যখন প্রবলেম নেই তো আমরা থাকি। এই ছিল আমার ঘটনা আর কি আমার বাসা নিয়ে। ওকে, এটার সাথে কানেক্টেড ছিল একটা হ্যাঁ, ঘটনা। আর একটা কানেক্টেড ছিল, ওইটা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে হয়। তো ওইটা ছিল লাস্ট 2016 এপ্রিল টাইম। সো একদিন আমি ওর রাতের বেলা ওর বাসায় যাই। তো হঠাৎ করে দেখি ওর মানে লাইক আমার কি রাসেল ভাইয়া, মানে সারাউন্ডিং এ যদি কিছু থাকে ওটা ফিল করতে পারি, জানি না কেন, বা শুনতে মানে আমার কাছে নিজের কাছে মানে অনেকের কাছেও কেমন যায় লাগে, বাট আমি এটা ফিল করতে পারি সারাউন্ডিং কিছু আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের বাসায় কি কিছু আছে, তো বলতেছে না তেমন কিছু নেই, তুমি মনে হচ্ছে এমনি, কারণ কি লেট নাইট হয়ে গেছে তো ওই জন্য। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি আর কিছু বলিনি। তো ওকে বললাম দেন বাট বি সেফ। তো এটা বলে আমি চলে আসছি। তো কিছুদিন পর ও ওর অফিসে যায়। তো ওর কলিগসদের সাথে দেখা হয়। তো আমার পরিচয় ওর কলিগসদের সাথে। তো একটা কলিগস আছে যে ওর নেকেড আইতে মানে সেকেন্ড ডিমেনশন যেটা আমরা বলি সেটাও দেখতে পায়, ভূত জিন বা যে মারা গেছে তাকেও সে দেখতে পায়। তো আমাকে যখন স্টোরিটা বলতেছিল আমি মানে বিশ্বাস করি না, আমি হাসতেছিলাম, দেন এটা কি করে সম্ভব একটা মানুষ সেকেন্ড ডিমেনশন দেখতে পারবে যেটা আমরা দেখতে পাই না। আচ্ছা, তো তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে তুমি যখন দেখতে পাও তাহলে আমাকে একটা জিনিস বলো, আমার বাসার যদি যে আমার বাসাটা কোথায় বা প্লেসিং কিরকম তুমি সেটা বলতে পারবে না কিনা। তো ও আমাকে হেসে বললো দেন তুমি কি ভয় পাও। আমি বললাম ভয় পেয়ে যদি ভয় পেতাম তাহলে আমার বাসায় এত কিছু হচ্ছে আমি কি করে থাকতেছি। তো পরে বলছে তুমি যা ফিল করছো বা দেখছো এটা আছে কিছু একটা তোমাদের এখানে। তো আমাকে আর কিছু বলে নাই, কারণ কি আমার গার্লফ্রেন্ডের সাথে ভয় পায় এসবের। তো বলতেছে অ্যাভয়েড করার জন্য, তো আমি অ্যাভয়েড করে দিচ্ছি। তো রাসেল ভ্যাস তো আস্তে আস্তে হচ্ছে কি ওর প্রবলেম গুলো বাড়ে, যেটা ওকে ওর কলিগস বলে না, যখন একটু বেশি হয়ে যায় তখন। তো ওর বাসায় বেসিক্যালি যে ওর রুমটা আছে, ওর রুমটা থেকে লিভিং রুম ওই দিক দিয়ে হচ্ছে ওই যারা সেকেন্ড ডিমেনশনের ওর রুমের দিয়ে ক্রসিংটা আর কি ওর রুমটা দিয়ে, মানে জিন হোক বা জিন হোক বা মৃত কেউ হোক হ্যাঁ। ওইখান দিয়ে আর কি চলাচল করে। আচ্ছা, তো স্বাভাবিক ও একদিন অফিসে গেল, তো ওর কলিগস দেখতেছে ওর পাশে কেউ দাঁড়ানো। তো ভাবছে দেন হতে পারে স্বাভাবিক অন্য কেউ, কারণ কেউ অফিসে তো ইগনোর করেছে ওর কলিগস। তো পরে কিছুদিন যাওয়ার পরে ওর কলিগস নোটিস করে দেন ওর আশপাশে ওই লোকটা থাকে, মানে যাকে সে দেখে অলওয়েজ। আচ্ছা, তারপর ও কি করলো, মাঝখানে একদিন ও হ্যাং আউট করে ওর কলিগসের সাথে ওর বাসায়। তো ওর কলিগস তখন দেখে একটু মানে চিন্তা করতেছে যে ওকে বলা কি এখন উচিত নাকি না, কারণ কি ফারা ইউজুয়ালি অনেক ভয় পায় সব জিনিসগুলোকে। তো তারপরে সে বলতেছে না তা ওকে। তো দেখে ওর বাসায়ও যখন ফারা থাকে তো ওই লোকটা ওইখানে ওর বাসার ওইখানে ওর আশপাশে ঘোরাঘুরি করতেছে। তো সে এখন ভাবতেছে যে বলা উচিত। তো
ওকে আস্তে ধীরে ও বলে, তো ও বিশ্বাস করে না তেমন কিছু, তো বলতেছে এরকম কিছুই না। বাট ঘটনা এখানে থামতে পারতো, বাট থামেনি, এটা আর বেড়ে যাচ্ছিল। লাইক ও মানে অফিসের কাজে একটু বাইরে ছিল প্রায় মাসখানি, প্লাস ও নিজেও ভ্যাকেশনের জন্য ইউকে তে চলে যায়। তো যখন ও ব্যাক করে, তো থিংস আর গেটিং মোর ওয়ার্স্ট। তো দেখা যাচ্ছিল দেন এখন, কারণ কেউ ছিল না, তো যার কারণে ও ওকে খুঁজে পাচ্ছিল না। যখন ও ব্যাক করছে, তো ওর আশপাশে এখন আগে যে একটু ডিস্টেন্স রাখতো ওর সাথে, এখন ওর কলেজ দেখতেছে ওর ডিস্টেন্স আর রাখতেছে না, ওর পাশে দাঁড়িয়ে থাকে সব। তো ওর কলেজ ওকে বলে, তো বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি মমের সাথে শেয়ার করবো। তো ওর মমের সাথেও শেয়ার করে, তো ওর মম ওকে বলে দেন হতে পারে তোমার আমাদের অ্যানসেস্টার যারা, তারা তো আমাদের ফ্যামিলিতে কিছু রেখে গেছে, হতে পারে প্রোটেকশনের জন্য, তো হতে পারে ওরা কেউ হবে। তো ওর মম আর ইয়া করেনি। তো এরপর যা হলো, ও হঠাৎ, তো ওর কলিগসটা হ্যাং আউট করবো ওর বাসায়, সেদিন রাতে থাকবে। তো ওরা স্বাভাবিক বাইরে যায় গ্রোসারিজ নেওয়ার জন্য। তো রাতে যখন আসে, যেটা সবচেয়ে আশ্চর্যজনক সেটা হলো, ও যখন রুমে ঢুকে ওরা ফিল করতেছে দেন মানে একটা স্ট্রং ফিলিং আসতেছে যে কিছু আছে বাসার মধ্যে, যেটা আগে ওর ফিল করেনি যখন বাসা ঢুকছে। তো ওর কলিগ যা দেখলো, মানে ওই যে ওর মানে সারাক্ষণ পিছে করে, তো সে মানে একটু রেগে আছে মনে হয়, এরকম টাইপের লাগতেছে। তো ও যখন ওর রুমে যায়, দেখে ওর বাথরুমের সিলিং ভেঙে পড়ে আছে, আচ্ছা। বাসার মধ্যে এসব হচ্ছে। তো এর মধ্যে তো ও আর থাকতে চায় না। তোর কলিগস বলে তুমি এখানে থেকো না, ইটস নট সেফ ফর ইউ এনিমোর, তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবা। তো ওর বাসায় থাকছে, আর তখন বলতেছে দেন তুমি হয়তো এটা তোমার আম্মুর সাথে শেয়ার করো বা আমার ফ্যামিলি কার সাথে, কারণ কি আমার ফ্যামিলি ওরাও দেখতে পারে, তো ওরা কিছু একটা করবে, মোস্টলি তুমি তোমার মমের সাথে কন্ট্যাক্ট করো। তো ওর মমকে কন্ট্যাক্ট করে, তো ওর আবার তো ও বাসা ছেড়ে দাও, ভাই ভাবির সাথে আর থাকে না, ওর বোনের বাসায় চলে আসে। তো বোনের বাসায় চলে আসে, তো ভাবছে দেন যখন আমি আমার বোনের বাসায়, তো এটা তেমন হবে না। তো এর পরের উইকে যা হয়, তো আহ, ওর বোনের বাসায় যখন ও ছিল, এরপর অফিসে যখন যাচ্ছে, তো সন্ধ্যায় ও কথা বলতেছিল কলিগের সাথে অফিস শেষ করার পরে। তো ওর কলিগ দেখতেছে ওর পাশে একদম দাঁড়ানো, সে একদম মানে কাছাকাছি বলতে গ্যাপ নেই তেমন। ও ভয় পেয়ে গেছে, ওকে বলে দেয়। তো নেক্সট ডেতে ওর হোম টাউনে চলে যায়। তো যাওয়ার পর মমের সাথে শেয়ার করে, তারপর এরপরে যে মম একটা হুজুর ডাকে, তো সব হওয়ার পর তারপর এখন অনেকটা স্বাভাবিক, তো এটা দেখা যাচ্ছে না। এই ছিল Okay. ঘটনা আমার। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা অডিও ক্লিপ না, ইমেইলে চলে যাব, এবং এই ইমেইলটি আমাদের সাথে আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ঠিক যেভাবে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আল্লাহর রহমতে ভালো আছেন আপনি? কারণ আপনি সবসময় ভালো বলে থাকেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আল্লাহর রহমতে। তো তিনি লিখছেন যে তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আবুজর গিফারি, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কোনো এক গ্রাম থেকে লিখছি। বিভিন্ন ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ভালো লাগলে ইমেইলটি পড়ে শোনাবেন। আমি আপনাদের কাছে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ঘটনাটি যে সত্য এই আর কি। ঘটনাটি আমার নিজের সাথেই গত 2 মে 2018 তারিখে ঘটেছে। তো এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি একটি মসজিদে ইমামের দায়িত্বে আছি। আমি যে মসজিদে ইমামতি করি, সেই মসজিদটি আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ, বিয়ে পড়ানো, মিলাদ, জানাজা সবকিছুই আমাকে করতে হয়। আমার বাসা থেকে মসজিদটি দূরে হওয়ায় মসজিদ কমিটির সদস্যগণ মসজিদের পাশে একটি ছোট্ট রুম এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফিরে যায়। সেদিন ছিল 2 মে, অর্থাৎ পবিত্র শবে বরাতের পরের দিন রাতের ঘটনা। প্রতিদিনের ন্যায় আমি সেদিনও এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া কাজ শেষ করে মসজিদ সংলগ্ন আমার রুমে যাই, এবং আমার ঘুম আসে না, তখন আমি ডাউনলোড করে ভূত এফএম শুনছিলাম এবং কানে দিয়ে শুনতে থাকি। এভাবে কিছুক্ষণ ভূত এফএম শোনার পর আমি অটোমেটিক ঘুমিয়ে যাই। তো সেদিন রাত্রেও ভূত এফএম শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ মাঝরাত্রে বুঝতে পারলাম কে যেন আমার রুমের দরজায় হাত দিয়ে
আঘাত করছে এবং বলছে, হুজুর হুজুর দরজা খোলেন। তখন আমি পাশে থাকা মোবাইলের আলো চালিয়ে দেখতে পাই রাত 2টা। বুঝতে পারলাম হয়তো কেউ বিপদে পড়ে এখানে এসেছে। তাই কোনো চিন্তা না করে বিছানায় দাঁড়িয়ে গেলাম। রুমের দরজা খুলতেই দেখতে পেলাম বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে একটি লাশের খাটিয়া। বুঝতে পারলাম তাতে রয়েছে একজন মহিলা মানুষের লাশ। তারা আমাকে দেখা মাত্রই নরম ও মায়াবী সুরে বলল, হুজুর, একটা মহিলার জানাজার নামাজ পড়তে হবে, তাই আমাদের সাথে আপনাকে কবরস্থানে যেতে হবে। এত রাত্রে আশেপাশে কোথাও কোনো হুজুর না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি। বুঝতে পারলাম তারা আশেপাশের কোনো এক গ্রামের হবে। আমি আর দেরি না করে উযু করে জানাজার নামাজের জন্য তাদের পিছু পিছু রওনা হলাম। চাঁদের আলোতে মৃদু মৃদু বাতাসে পথ চলতে খুব ভালোই লাগছিল। 10 থেকে 12 মিনিট চলার পর কবরস্থানে গিয়ে পৌঁছালাম। অন্যান্য জানাজা নামাজের ন্যায় সেই মহিলার জানাজা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম। বিষয়টি এতক্ষণ আমার কাছে স্বাভাবিকই ছিল, কিন্তু নামাজ শেষ করে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ডানে বামে সালাম ফিরিয়ে তাকিয়ে দেখি একজন লোকও সেখানে নেই, সাথে সেই মহিলার লাশটিও। চোখের পলকে বুঝতে পারলাম। এটা দেখার পর আমার শরীরের রোমগুলো প্রচন্ড গোড়া দিয়ে প্রচন্ড ঘাম ঝরতে লাগলো। কিছুতেই ভাবতে পারছিলাম না কি করব, শুধু বারবার আয়াতুল কুরসি পাঠ করছিলাম। সেখান থেকে কিভাবে যে আমার রুমে ফিরে আসলাম সেটা বলার ভাষা আমার নেই। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আর আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে যা সময় পেলে পাঠিয়ে দেব। এবং তারপরে মৌলানা আবু জার গিফারি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন আমাদের সাথে। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নাইম আহমেদ আছেন, লিখেছেন চলছে ভূত এফএম, সাহসীদের জন্য এই ভূত এফএম। আমাদের সঙ্গে জিলান হাসনাত কিয়াস আছেন নাটোর থেকে। আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইউ ফুর্তির এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. ওয়েলকাম ব্যাক। ঘুরতে সময় রাত 1:18 শুনছেন সব সময়ের রেডিও ফুর্তির এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি এসে হাজির হয়েছেন। আমি তার নাম এবং পরিচয় প্রথমে বলতে বলবো, তারপরে ঘটনায় চলে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলুন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি দীপান্বিতা। আমি এসেছি মক্কাজার থেকে। ভাইয়া, আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব এটা মূলত ঘটে গিয়েছে 2016 সালে। এটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ওকে। আমার যে কাজিনের সাথে ঘটনাটা ঘটেছে ও বাংলাদেশে থাকে না, কানাডাতে থাকে। মূলত জন্ম ওখানেই, মাঝে মাঝে ভ্যাকেশন বাংলাদেশে আসে বেড়াতে। যে সময়ের ঘটনা, এটা জুন জুলাইয়ের দিকের ঘটনা। সন্ধ্যার পরে 8:30-9টা বাজে রাত। আমরা কাজিনরা সবাই আমার যে হোম টাউন নবাবগঞ্জ আমাদের বাড়িতে বসা। ওখানে খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি একদম, আর আকাশে খুব মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা। আমার যে কাজিনটার কথা বলছি ওর নাম হচ্ছে রিজভি। ও নানু বাড়িতে গিয়েছিল। আচ্ছা। রিজভি ফোন দেয় আমাদের, ফোন দিয়ে বলে যে আমি চলে এসেছি, আমি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িতে আসবে। যে পথ দিয়ে আসবে ভাইয়া, ওটা মূলত একটা শর্টকাট ওয়ে। থাকে না এরকম যে বাড়ির পাশে দিয়ে রাস্তা, হাঁটা চলা করতে করতে ওটা রাস্তা হয়ে গিয়েছে এরকম। তো 5 মিনিটের মতো দূরত্ব। তো ওকে আবার জিজ্ঞাসা করেছি যে তোকে আনতে কেউ নিতে আসবে কিনা। আচ্ছা। ও বললো যে না, সমস্যা নেই, চলে আসবো। বসেছে। তো ওর হাতে ফোন নাই, সরি ভাইয়া, এমনিতে টর্চ নেই, কিন্তু ফোন ছিল। তো ফোনে ফ্ল্যাশ লাইট ওই আলো দিয়ে আসছিল। আর আমার যে বাড়ি ভাইয়া, আমার নবাবগঞ্জ বড় বক্সনগর, প্রচন্ড বাঁশঝাড় ভাই ওখানে, অনেক বাঁশঝাড়।
এত বাঁশঝাড়, মানে দিনের বেলাও দেখা যায় কিছু কিছু জায়গায় সূর্যের আলো পৌঁছে, হুম ছায়া সর্বক্ষণ। তো যে রাস্তাটাতে আসবে অনেক বাঁশঝাড়, ওখানে বাঁশঝাড় অনেক। তো যে রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। জি ওইটার একটু বর্ণনা দিই ভাইয়া, কারণ ওই যে রাস্তার পাশে হচ্ছে ভাইয়া ডোবা। ডোবা আচ্ছা। মিন্স ওখানে বৃষ্টির পানি জমে ডোবা হয়েছে, হাঁটু আচ্ছা। পানি হবে। আর পাশে একটা বাড়ি, ওই বাড়িটা মানে বাড়িতে কেউ থাকে না ভাইয়া, অনেক বড় একটা বাড়ি, জাস্ট টিনের একটা ঘর আছে, ঘরটাও ভাঙা, জি। উঠানটা অনেক বড়। ওই উঠানে বাচ্চারা খেলে, খেলাধুলা করে। ওর পাশে হচ্ছে বাঁশঝাড়, অনেক মানে অনেক বাঁশঝাড় ভাইয়া। আর বাঁশ গাছ তো ভাইয়া 15 ফিট 20 ফিট এরকম উচ্চতা হয়, হুম তো অনেক উঁচু। ও আসছে, ওটার লাইট দিয়ে ধরে ধরে আস্তে আস্তে আসছে। তো যেহেতু আবার বিজলিও চমকাচ্ছে, বাতাস, তো হঠাৎ করে ও খেয়াল করলো কি ওর সামনে মানে কয়েকটা বাঁশ জাস্ট হুড়মুড় করে দুই দিক দিয়ে এসে পড়ে গেল, মানে আচ্ছা। রাস্তাটা আটকে গেল এমন। তো ছোট মানুষ, ও 15 কি 16 এজ তখন। তো ও একটু ভয় পেয়ে গিয়েছে যে হঠাৎ এরকম বাঁশের রাস্তার উপর পড়ে গিয়েছে। তো মানে ও কনফিউজড ছিল যে তখন মানে কি করবে, সে কি মানে ওই বাঁশের উপর ওই দিক দিয়ে সামনে এগোবে না পেছনে ব্যাক করবে। ও আমাদেরকে তখন ফোন করার চেষ্টা করেছিল, ফোনেও পাচ্ছিল না। তো একটু ওখানে জাস্ট মানে 3-4 মিনিট পরে দেখলো জাস্ট বাস আবার উঠে গিয়েছে। তো ও দেখলো রাস্তা ক্লিন, সামনে আগানোর চেষ্টা করলো। সামনে যখন এগোচ্ছে, এগোনোর একটু পরেই জাস্ট মানে ও স্লিপ করেছে, ওর ভাষ্য মতে যে স্লিপ করেছে, স্লিপ করে ভাই পড়ে গিয়েছে। তো পরে যে পাশে যে ডোবার মধ্যে পড়ে যাচ্ছে। তো পড়ে যাচ্ছে যখন ডোবার মধ্যে, তো হঠাৎ করে ও তখনই মানে দেখে কি ডোবা থেকে একটা লোক উঠে আসছে, তার গা ভর্তি কাদা। মানে ওইটা দেখে ও ভেবেছে কি ওর মতোই হয়তো কেউ ডোবায় পড়ে গিয়েছে, সে উঠে আসছে। আচ্ছা। আমার ভাই তখন ওই লোকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে হেল্প করার জন্য, যে আমাকে ধরেন, পড়ে যাচ্ছে। ও যার দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে ওর হাতটা ধরেনি, হাতটা না ধরে ওর পা ধরেছে, আচ্ছা। পা ধরে আরো জোরে টেনে নিয়ে যাচ্ছে ডোবার ভেতরে। তো ও 2 হাত দিয়ে খুব ভুটাভুটি করার চেষ্টা করছে, পারছে না। ও মানে ও যেহেতু ওর পা ধরে ফেলেছে, পা ধরে টেনে ডোবার মধ্যে নিয়ে গিয়েছে। তো এর মধ্যে ভাইয়া তো অলমোস্ট 10-15 মিনিট চলে গিয়েছে। আমরা যারা বাড়িতে বসেছিলাম, তা আমরা আবার ওর ফোনে ফোন দিচ্ছি, যে রিজভিকে ফোন দিচ্ছি, ওর ফোনটা ভাই বন্ধ আসছে। তো বন্ধ দেখে আমরা টেনসড, যেহেতু এখানে থাকে না, চেনেও না। তা আমার আরো 2টা কাজিন ওরা বড় টর্চ লাইট নিয়েছে, যে ও কই একটু দেখে আসে আর কি। আচ্ছা। ওরা টর্চ লাইট নিয়ে যখন আরো সামনে হেঁটে যাচ্ছে, তো যখন ওই জায়গাটার মধ্যে পৌঁছেছে ভাইয়া, তো ওরা শব্দ শুনছে যে পানির মধ্যে হুটাপুটি, খুব হুটাপুটি হচ্ছে, এই ধরনের শব্দ পাচ্ছে। তো ওরা ডোবার দিকে টর্চ মেরে দেখছে কেউ মানে ওখানে জাস্ট আমার ওই কাজিন রিজভি, আর কেউ নাই। ও একাই পানির মধ্যে নিজেই বারবার ডুব দিচ্ছে, নিজেই উঠছে, হাত পা ছোড়াছুড়ি করছে, এরকম করছে। তো আমার বাকি 2 ভাই সাথে সাথে ডোবার মধ্যে নেমে গিয়েছে যে ওকে টেনে তোলার জন্য। ওকে যতই টানা চেষ্টা করে ভাইয়া, মানে ওকে উঠাতে পারছে না, ও একাই এরকম হুটুপুটি করছে, কারণ যেহেতু ওরা আমার 2 ভাই আর কাউকে দেখতে পাচ্ছে না ওখানে। ওকে। তো ওকে খুব কষ্ট করে যখন টেনে ভাই উপরে তুলেছে, উপরে তোলার পরও মানে ও হাত পা ছুটি করছে, ওর দিকে লাইট মারছে, মানে ডাকছে, রিজভি ডাকছে, মানে ওর কোনো রেসপন্স নাই। মানে ও এমন করছিল তখন যে মানে আমার ওই 2 ভাইকে চিনতেই পারছে না, এবং ওই ব্যাপারটার মধ্যেই টোটালি তখনও আছে। তারপর ওকে জাস্ট ওরা মানে খুব ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পরও ভাইয়া তখনও সে মানে অদ্ভুত আচরণ করছে, মানে চোখ টোক লাল হয়ে গেছে পুরা। ওকে যাই হোক আমরা খুব ক্লিন করলাম, শুয়ে দিলাম। সারা খুব জ্বর গেল, খুব জ্বর। সকালে ডাক্তার আনলো বাসায়, ডাক্তার এসে দেখলো জ্বর, বললো যে যেহেতু ডুবে গিয়েছিল, ডাক্তার এটা বললো যে পানিতে ভিজেছিল, এই জন্য হয়তো জ্বর এসেছে। দুপুরের পরে একটু স্টেবল হলো। দুপুরের পরে তো তখন আস্তে আস্তে আর কি ভাই ও ঘটনাটা বললো যে এরকম ওর সাথে এরকম হয়েছে। ও জাস্ট যেটা বললো যে ও যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, ওর পা ধরে যখন টেনেছে ভাইয়া, ও বললো যে মানে যে জিনিসটা ছিল, বললো যে খুব বিকট গন্ধ ছিল, খুব মানে দুর্গন্ধ পেয়েছে ওটার কাছ থেকে। আর ওটা চোখ দুটো খুব লাল ছিল, খুব লাল ছিল চোখ দুটো। মানে আর ও বললো যে ওর মাথাটা মুখটা বারবার কাদার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল, ও যতই ছাড়াতে চেষ্টা করছিল ছাড়ছিল না ওকে। মানুষের আকৃতি ও বললো। এরপর ভাইয়া বেশ কিছুদিন দেশে ছিল, কিন্তু অসুস্থই ছিল। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো ফিরে গিয়েছে, সুস্থ আছে।
ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ইমেইলে, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, বুঝতেই পারছেন, এবং এটা আমাদের থার্ড ইমেল আজকের এপিসোডের, এবং এই ইমেলটি আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যেহেতু ঘটনাটি বলার আগে আমার সম্পর্কে কিছু জানিয়ে রাখি। তখন আমি মিরপুর 11-তে একটি সফটওয়্যার কোম্পানিতে জব করতাম। যেহেতু মিরপুরেই জব করা, বাসা নিয়ে থাকতাম মিরপুর 2-এ। আমার গার্লফ্রেন্ডের নাম ছিল তানজিন। এই ঘটনার সাথে আমার গার্লফ্রেন্ড জড়িয়ে, তাই তার পরিচয় দিলাম। তানজিন বগুড়ায় কোনো একটা হোস্টেলে থেকে পড়াশোনা করতে সময় বাসের সিটে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া দরকার, অনেকদিন কোথাও যাওয়া হয় না। বাসা আসার পর তানজিনের সাথে ফোনে কথা বলতে বলতে ঠিক করে ফেললাম যে সেদিন রাতেই আমি বগুড়াতে রওনা দেব এবং তার সাথে দেখা করার জন্য। যেমন কথা তেমন কাজ, ফোন রেখে গোসল দিলাম, ব্যাগটা গোছালাম, কিছু হালকা নাস্তা করে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত প্রায় 1:10, এবং বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আম্মু সময় বগুড়াতে যাওয়ার সময় আম্মুর সাথে কথা বলেই যাই, যদিও তাকে জানাতাম না আমি তানজিনের সাথে দেখা, কিন্তু একটু হলেও কথা বলে যেতাম, মনে শান্তি পেতাম। কিন্তু সেদিন 3বার ফোন দিয়েও কারো সাড়া পেলাম না। আব্বুর নাম্বারে ফোন দিলাম, তিনিও রিসিভ করলেন না। মনে চিন্তা ঢুকে গেল। নিচেতে নেমে দারোয়ান মামার চেয়ারে বসে ভাইয়ার নাম্বারে ফোন দিয়ে জানতে পারলাম তারা ঘুমিয়ে গেছে এবং দুজনেরই নাকি শরীর একটু খারাপ। মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি কোনোদিন আম্মুর সাথে কথা না বলে বগুড়ায় যাইনি। মিরপুর থেকে একটি বাসে করে গেলাম কল্যাণপুরে, এবং সেখান থেকে টিকিট নিলাম। রাত 11:30 বাস হাতে। জীবনে ভুলতে পারবো না। বাসে উঠলাম, আমার সিট ছিল বাসের মাঝখানে, আর ঠিক মাঝের জায়গায় লাইটটি নষ্ট ছিল, যার কারণে পুরোপুরি আলো ছিল না আমার বসার সিট, এবং সামনে চেয়ে দেখি যে একটা মেয়ে জানালার পাশে আমার সিটে বসে আছে। আমি কিছু বলতে যাবার আগেই বলে উঠলো যে আপনার সিট মনে হয়। মেয়েটির সিট ছিল আমার ঠিক পাশে। মেয়েটি দেখতে ফর্সা ছিল, চুল ছিল অনেক বড়, চোখে ছিল গাঢ় কাজল, এবং আমি ব্যাগ রেখে বসলাম। ততক্ষণে বাস চলতে শুরু করে দিয়েছে। আচমকা মেয়েটি আমার কানের সামনে এসে বলল, আপনি কি সিগারেট খান? আমি অনেক সিগারেট আপনি আমাকে চেনেন না, জানেন না, সিগারেট খাওয়ার কথা কেন? আমি হাসি আমার হাসি দেখে মেয়েটি হাসি দিচ্ছে, এরকম একটা ভাব। আমি মনে মনে বলছি, যা বলছি মেয়েটি যেন বুঝতে পারছে। আমি বললাম, সেটা বুঝেছি, আপনি একাই এত দূরে যাচ্ছেন। পিছন থেকে একজন কর্কশ গলায় বলে উঠল যে আপনি ফোনে আসতে কথা বলেন। এই কথা শুনে মেয়েটি কানে হেডফোন দিয়ে চুপচাপ হয়ে যায়। লক্ষ্য করি পাশের সিটের মুরব্বী আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। আমি ইতস্তত বোধ করি, এই পাশে ঘুমানোর চেষ্টা করি। আচমকা বাস একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙে। ঝাপসা চোখে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম প্রায় রাত 2টা। পকেটে হাত দিয়ে দেখে নিলাম ফোন এবং মানি ব্যাগ ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে বাস চালক গান শুনছে, কিন্তু এটা নতুন না। যাই হোক, ঠান্ডা লাগছে, বলতে হবে একটু নড়ে চড়ে বসা যাক। বাসের সবাই ঘুমন্ত,
আমি একলা সজাগ, এক কাপ চা হলে খারাপ হতো না মনে করেই হাসলাম। এই চা কি অবস্থায় পাবো, মানে এখন কিভাবে পাওয়া সম্ভব? হালকা জানালার পর্দা সরিয়ে দেখি যে শরীরটাকে বাসের সিটে এড়িয়ে দেই। কানে হেডফোন লাগালাম গান শোনার জন্য। না, ঠান্ডা আছে, অন্ধকারের ভেতর কুয়াশা পরিবেশটা নীরব করে দিয়েছে। বাসের শব্দটা আমার সামনের সিটের মানে কানেকশনে, মানে একটা কেমন যেন ক্যাচ ক্যাচ করে আওয়াজ করছিল এবং একটা তালের সৃষ্টি করছিল যে নীরবতা রাখতে দিচ্ছে না পরিবেশটাকে। অনেক সময় তাকিয়ে বাইরে তাকিয়ে রইলাম। এসব আর নিজের ভেতরে অস্বস্তি বোধ হচ্ছিল। রাতের বেলা ট্রাভেল করার সময়টা আমার খুবই আস্তে আওয়াজ পাশের সিটিতে। আমি দেখছি যে কেন কি করে এসেছে পরে আপনাদের সমস্যা বা আপনার সমস্যা হলে বুঝতে পারেন। আমি অন্য সিটে চলে যাই। দেখে বললাম না, সমস্যা নেই। ঠিক তখনই তার হাতের দিকে নজর পড়লো আমার। আঙুলে নেল পলিশ দেয়া, পেস্ট কালারের যেমনটা মেয়েটা দিয়ে থাকে, এবং কিন্তু বাম হাতের দুটি আঙুল কাটা, একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে। মনে হচ্ছে একটু আগেই কাটলো। আমি দেখে ভয় পেয়ে জিজ্ঞাসা করতে গেলেই ও বললো যে কিছু না, সেটা কথা বলতে চাচ্ছি না এই সমস্ত বিষয় নিয়ে। আমি ভয় পাচ্ছিলাম। আমি এই বিষয়ে না ভেবে আমি মানে জাস্ট কিছু মাথায় হাত পাশের সিটের মুরব্বী আমাকে ডাকছে। আমি উঠে দেখি বাসে কেউ নেই। তিনি বললেন ফুড, মানে খাবারের জন্য একটা জায়গায় থামানো হয়েছে এবং তাকে ধন্যবাদ জানিয়ে নাম দিয়ে যাবো। তিনি পিছন থেকে রেখে বলেন, বাবা তোমার শরীর ঠিক আছে? কুচকে উত্তর দিলাম, হ্যাঁ ঠিক আছে। হালকা কিছু খেয়ে তানজিনের সাথে কথা বলে জানালাম আমি প্রায় এসে গেছি। তানজিন ফজরের নামাজ পড়ে প্রায় সকাল হয়ে গেছে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। আমি দাঁড়িয়ে বললাম, একজন বাকি আছে, আমার পাশের সিটের মেয়েটি এখনো আসেনি। এই কথা বলার পর সবার চোখের চাহনিতে আমি অবাক হয়ে যাই। মনে হচ্ছিল আমি বড় অদ্ভুত কিছু একটা বলে ফেলেছি। আমাকে সুপারভাইজার এসে বললো যে আপনি কি বলছেন, এই বাসে কোনো মেয়ে আসবে কোত্থেকে? আমি বলি আমার পাশের সিটেই ছিল একজন। পাশের সিটের মুরব্বীকে কিছু দেখি কাকা আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ধরে বসালেন এবং কাল রাতে নাকি আমি একলাই কথা বলছিলাম সেটা জানালেন। ততক্ষণে বাস খুব স্পিডে চলা শুরু করেছে। কাকা আমাকে বললেন একটু ঘুমিয়ে নিতে। আমি কিছুই বুঝতে পারলাম না এটা কিভাবে সম্ভব। ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যেত ভালো হতো। বগুড়াতে এসে পড়েছি রিক্সায় এবং আমাকে দেখে তানজিন হাসি দিয়ে আমার দিকে আসছে, কিন্তু আমি স্বাভাবিক ছিলাম না। তানজিন এসে আমাকে ভালো আছে কিনা কিছু না বলেই এমন একটি প্রশ্ন করে যে আসলে আমি শিওর উঠলাম কথাটি ছিল আবার সিগারেট খাওয়া ধরেছে কিনা। আমি নিজেকে কন্ট্রোল করে উত্তর দিলাম যে না, কিন্তু কেন কথা বললে সে নাকি স্বপ্নে দেখেছে আমি সিগারেট খাচ্ছি। আমি হাত ধরে তানজিনের মতো প্রতিবারে এবারও রেল লাইনের দিকে চলে যাই। একসাথে হাঁটি আমরা। তানজিন বলল যে আমি ঠিক আছি কিনা, সে কিছু একটা বুঝতে পেরেছে যে আমার কোনো একটা প্রবলেম হয়েছে। আমি বললাম ঠিক আছি। ও বলল যে আজ এখান থেকে যেতে দিবে না, খুব চিন্তা করবে অযথা। আমি নিজেকে ফ্রি করতে চাইলাম এসব চিন্তা ভাবনা রেখে। স্বাভাবিকভাবে সময় কাটতে শুরু করলো। তানজিন রেল লাইনের পাশে হাঁটার সময় একটা জায়গা দেখিয়ে বললো এইখানে নাকি কাল রাতে একটা মেয়ে সুইসাইড করেছে, মেয়েটি নাকি খুব সুন্দর, তাদেরই ক্লাসমেট ছিল। আমি অবাক হয়ে বললাম কেন সুইসাইড করেছে? সে বলল পরিবারে নাকি কোনো একটা প্রবলেম চলছিল। আমি ভাবলাম স্বাভাবিকভাবে বললাম যে তুমি কি লাশ দেখতে গিয়েছিলে? লাশের অবস্থা খুব খারাপ ছিল, আর সব থেকে খারাপ ছিল তার নাকি দুটি আঙুল নাকি পুলিশ এখনো খুঁজে পায়নি। আমি বললাম তোমার ক্লাসমেট ছিল? সে বলল যে এত কাছের বন্ধু না হলেও ভালো সম্পর্ক ছিল। মারা যাবার দুদিন আগে নাকি হাতে আগে নাকি ওরা হাতে নেল পলিশ দিয়েছে, ওর হাতে নেল পলিশ দিয়ে দিয়েছিল তানজিন। আমার বুকটা চাপ দিয়ে উঠলো এবং আমি আবার ছিল। তানজিন অবাক হয়ে বলল হ্যাঁ।
আমি আর কিছু বলতে পারলাম না, তাদের কিছু না বলে অনেক জোর করে হোস্টেলে নিয়ে আমি ঢাকায় ব্যাক করি বাসে ওঠার জন্য। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি, সফটওয়্যার, এবং আমি এই সমস্ত সবকিছু লজিক দিয়ে চিন্তা করি। একের পর এক করি আমি থাকলাম, আমি তার সাথে কথা বলেছি, তাদের যে মেয়েটির কথা বললো তার সাথে এই মেয়েটির কি সম্পর্ক, মেয়েটি কাল রাতে কেন বলেছিল যে সে আগুন ভয় পায়। আমি যখন ওর সাথে কথা বলছিলাম পেছন থেকে মেয়েটির সাথে কথা বলছিলাম, কথা শুনে নাই কেনই বা পাশের সিটে আমার মানে এরকম মানে সব অদ্ভুত ঘটনা আমার সাথে করার পর আমার জ্বর আসে, এমনকি এক রাতে আমাকে মেডিকেলও করাতে হয়েছে, এবং সেদিনের পর থেকে রাতে কোথাও আমি ট্রাভেল করি না। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। শুভকামনা রইল। লিখেছেন মোহাম্মদ নাইম, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে, এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি সত্য একটি ঘটনা। তো আমি আপনাদের কাছে পড়ে শোনালাম, কেমন লেগেছে এটা পুরোপুরি আপনাদের ব্যাপার, এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে, আর খারাপ লাগলেও জানিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ঘটনাগুলোই আমরা সিলেক্ট করি আপনাদের পছন্দ অনুযায়ী, সো আপনাদের পছন্দ না হলে আপনারা কে বলবে। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Yes, the night comes alive with Grameenphone. You are listening to Radio Food Theatre FM and আমি রাসেল আছি সাথে। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আবারও সেই আমাদের দ্বিতীয় অতিথি, দুজন অতিথি, যাদের মধ্যে একজন মালয়েশিয়া থেকে এসেছেন, একজন এসেছেন কুয়েত থেকে, এবং দুজনের কাছে আমি কিছু একটা কমন একটা স্টোরি শুনবো। আপনাদের দুজনেই তো ছোটবেলা কেটেছে কুয়েতে, রাইট? আমরা ছোটই একসাথে বড় হয়েছি। আপনারা একসাথে বড় হয়েছেন? আমরা একসাথে বড় হয়েছি। আমি একই এলাকায় থাকতাম, স্কুল ডিফারেন্ট ছিল, বাট আমাদের ফ্যামিলি একজন আরেকজনকে ভালোভাবেই জানতো। আচ্ছা, আপনার যে দুজনের নামটা একটু আরেকবার বলেন। আমি মোহাম্মদ জুয়েল, আর আমার নাম হোসেন শেখ মোহাম্মদ। ওকে, সো আপনাদের কুয়েতে থাকার সময় আপনারা একটা ঘটনা আপনারা শুনেছিলেন, বা ওখানকার একটা স্থানীয় ঘটনা। তো আপনারা, আমাদের প্রচুর লিসেনার রয়েছেন যারা কুয়েত থেকে শুনছেন এই মুহূর্তে, তারা হয়তো বুঝতেও পারবেন যে কোন জায়গায় ঘটনা বলছেন। সুতরাং আমরা সেই ঘটনার নামটা জায়গার নামটা জানতে চাই, এবং কি ঘটনা হয়েছিল সেটা শুনতে চাই, এবং যারা কুয়েত থেকে শুনছেন এই স্টোরিটা তাদেরকে ডেডিকেট করতে চাই। শুনি আমরা ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই আরেকবার শোনার জন্য। তো বেসিক্যালি যখন আমরা ছোট ছিলাম আর কি কুয়েতে দুজনেই, তো সবসময় একটা শুনতাম আর কি সবার কাছ থেকে, দেন একজন আর যে আরব লোকটা আছে সে একটা বাড়ি করে, বাট সে তার নিজের বাড়িতে থাকতে পারে না। তো জায়গাটা হলো আপনার কুয়েতে সালেবের আশপাশে একটা শার্ক বলতে একটা জায়গা আছে, যেটা ওখানে আছে কি শার্কিয়া। তো ওখানে হচ্ছে আমাদের শার্কিয়া জায়গাটা, যেটা ওখানে হচ্ছে ইউজুয়ালি যে আমরা সবাই যাই মাছ কেনার জন্য আর কি, মানে যে কি বলে নিলামে যেসব মাছগুলো হয় ওইভাবে আর কি। তো ওইখান থেকে আসার সময় কুয়েতে অলমোস্ট লাইক প্রত্যেকের জায়গায় স্পিড লিমিট আছে, বাট তখনকার টাইমে ওই জায়গায় স্পিড লিমিটটা তেমন ছিল না। মানে ওখানে হচ্ছে আপনি যদি ফার্স্ট ড্রাইভ করেন সেটা আপনার জন্য বেটার, কোনো লিমিটই দেয় নাই ওরা। তো তো এটার কারণ হচ্ছে ওইখানে যে বাসাটা আছে, যে আরবি লোকটা যে বাসাটা বিল্ড করে, তো ইয়ারটা জানি কত ছিল গেছে, 1987 ওই বাসাটা বানানো হয়, এবং ওইখানে উনি মানে বানানোর পরে উনি থাকা শুরু করেন। ওইখানে থাকার পরে উনি রাত্রে কিন্তু থাকতে পারতো না, ঘুমাইতো, সকালে উঠে দেখতো উনি বাসা থেকে বাহিরে। আচ্ছা, তো মানে বাসা থেকে বের হয়ে অন্য কোথাও শুয়ে আছেন, বাহিরে আর কি, মানে গার্ডেনের সাইডটায়, বা মানে এটা একটা বাঙ্গালোর মতন ছিল। ওর একটা বিশাল বড় বাসা বানিয়েছিল, পাশে গার্ডেন, উনি একাই থাকতো, ওনার ফ্যামিলি ছিল না। ফ্যামিলির ব্যাপারে সঠিক জানি না। সো উনি ওখানে রাত্রে থাকতে পারতো না, তো যখন ঘুমাইতো সকালে উঠে দেখতো উনি গার্ডেনে শুয়ে আছে। 2-3 বার একইবার কাহিনী হয়েছে। তো এটার পরে উনি চিন্তা করলেন, না আমার এখানে থাকা পসিবল না, তো আমি এটা রেন্টে দিব। না রেন্টে না, রেন্টের তো আমি সঠিক বলতে পারি না, বাট এটা ছিল এরকম যে শুনলাম আর কি আব্বুর কাছ থেকে, বা আশপাশে আরো যেসব মানে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল। তো এটা যে হলো, তো বেসিক্যালি উনি
সবার সাথে শেয়ার করে, এটা শেয়ার করার পর উনি দেখে দেন যাদেরকে বলছে, তো ওরা ফ্রেন্ড সার্কেল ওনার সাথে একদিন থেকে দেখে, বাট একই সেম স্টোরিটা উনি সকালবেলা দেখে উনি বাসায় নাই, বাসার বাহিরে, মানে ওর বাসায় কোনো দিক মানে Friends সহ। হ্যাঁ ফ্রেন্ড সহ ইম্পসিবল যেন থাকতে পারে না। তো এরপর তারপর মানে আর বাসাটা হলো কি একদম হাইওয়ের পাশে। আচ্ছা। তো ব্যাক ইন 2009 যেটা হয়, তো আমি 2009 আমি কুয়েতে ছিলাম না, বাংলাদেশে আসছিলাম। তো যেটা আমি ইয়াসিনের কাছ থেকে শুনলাম, যেটা ও বলতে পারে যে বাসাটা কি হয় আর কি। ওই বাসাটা পরে 2010 আর কি ভেঙে ফেলা হয়, ওই বাসার জায়গায় একটা মসজিদ বানানো হয়। আচ্ছা। এই এই এরকম অনেক সিচুয়েশন ঘটার পরে তো ওরা প্ল্যান করলো যে না এখানে আর বাসা রাখা যাবে না, মসজিদ বানানো হয়। ওকে। এটাই ছিল আর কি এবং তিনি তার মানে হচ্ছে মেইন ঘটনা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে উনি রেগুলারই ঘুম থেকে উঠে দেখতেন যে বাসায় আরো অনেক অস্বাভাবিক ঘটনা থাকার সত্ত্বেও যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে নিজের বাড়িতে উনি ঘুমাতেন কিন্তু দেখতেন যে গার্ডেনে বা অন্য কোথাও শুয়ে আছেন। তো এই বাসায় তাই নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। আপনি যে চিন্তা করে দেখেন যে আপনার বাসা হচ্ছে আপনার কাছে সবচাইতে নিরাপদ জায়গা, সেই বাসাতে আপনি রাতের বেলায় ঘুমিয়ে যদি দেখেন যে বাসা থেকে বাইরে বেরিয়ে গেছেন বা অন্য কোথাও শুয়ে আছেন, তাহলে সেটা আসলে খুব চিন্তার বিষয়। এস এম জুবাইর ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিবিএস ইয়াসিন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইস্তিয়াক আহমেদ শুভ, এছাড়াও মামুন আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন, রিমেল আমাদের সঙ্গে আছেন, সাগর মাহমুদ আছেন, আদর আহমেদ হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে রয়েছে নুসরাত আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মোহাম্মদ আবির হুসাইন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই এই মুহূর্তে, এবং তারা লিখে পাঠাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে। ইপি সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাবিকুন নাহার নিজ, এছাড়াও এমডি রেজওয়ান হাসান আমাদের সঙ্গে আছেন, মাকসুদ রব্বানি আমাদের সঙ্গে আছেন, মিশকাত হুসাইন আমাদের সঙ্গে আছেন, রাফসান ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আয়ান দাস, নাসিফ আছেন আমাদের সঙ্গে, সালাম খান আমাদের সঙ্গে আছেন, নাসিফ হোসাইন ফাহিম আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অভিজিৎ চৌধুরী, এবং অভিজিৎ কলকাতা থেকে আমাদের সাথে আছেন, মাহমুদুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে, এবং তিনি লিখেছেন যে তিনি একজন ভূত এফএমের রেগুলার লিসেনার। চাঁদের আলো আমাদের সঙ্গে আছেন, তারা তিন বন্ধু জনি, দুলাল, জাহিদুল সবাই মিলে শুনছেন। এমডি আব্দুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অর্ণব ঘোষ, আমাদের সঙ্গে আছেন এস মাহিম, এছাড়া আমাদের সঙ্গে আছেন তানজিম হাওলাদার, আমাদের সঙ্গে আছেন হোসাইন, এছাড়াও ইয়াসিন শফিন আমাদের সঙ্গে আছেন, রাজশাহী রাজকুমার আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আর যারা হচ্ছে আপনি চাইলে লিখেও পাঠাতে পারেন, ইউ। আর আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার মানে আপনার কথা লিখে জানাতে পারেন। আর আমাদের যে ফেসবুক পেজ, যেটা হচ্ছে ভূত এফএমের যে ফেসবুক পেজটা রয়েছে, সেই ফেসবুক পেজেই একটা অপশন রয়েছে, যে অপশনে গিয়ে কিন্তু আপনি সরাসরি আপনার দেখবেন যে ইমেইল অপশন আছে, এবং সেই অপশনে আপনি সেই ট্যাবটায় গিয়ে সেখানে ক্লিক করে আপনি সরাসরি ইমেইলই পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানে আছেন খোকন, নাম প্রকাশে অনিচ্ছুক, না এটাই নাম তার, গণেশ ভক্ত জয় আমাদের সঙ্গে আছেন, এস এম খায়রুল আমাদের সঙ্গে আছেন, এমডি হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন, আসিফ সজীব খান আমাদের সঙ্গে আছেন, একাকিত্বের ভিড়ে আমাদের সঙ্গে আছেন, তনু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ওবায়দ এসকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সোহেল মাহমুদ, আমাদের সঙ্গে আছেন সাহেব শরীফুল সৌরভ, আছেন শ্রাবণ ইসলাম সাহেব, আমাদের সঙ্গে আছেন এমডি ওবায়দ এসকে, আমাদের সঙ্গে আছেন সৌরভ পল, ঈশ্বরদী থেকে শুনছেন তিনি, আরিফুর শুভ কুমিল্লা থেকে শুনছেন, মুনতাসির জয়ন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে শ্রাবণ ইসলাম সাহেব, এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন যারা এখন আমাদের সাথে শুনছেন, এবং এমডি সুলাইমান রশিদ আমাদের সঙ্গে আছেন, জেমস অন্তর, ত্রিশামুম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সাজিদ হাসান আমাদের সঙ্গে আছেন, ফারহান আহমেদ আমাদের সঙ্গে আছেন, নাবিল খান
আহমেদ নাইম আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি মেহরাব, মুজাহিদ, জয় খান সহ আরো অনেকে। থ্যাংক ইউ আপনাদের মেসেজ পাঠানোর জন্য, এবং আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যারা শুনলেন তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। কথা হবে আবারও আগামী শুক্রবারে অবশ্যই, এবং ইনশাল্লাহ, এবং সে সাথে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মোস্ট ইম্পর্টেন্ট